নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় আপনি অর্থাৎ বাংলাদেশ। 3টি ভিডিওর এই সিরিজে এর আগে আমরা বাংলাদেশের পরিবর্তন, কি পরিবর্তন হতে চলেছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। কিন্তু এরই সঙ্গে সঙ্গে যেমন পজিটিভিটি তৈরি হয় তেমনভাবেই তৈরি হয় নেগেটিভিটি। এই নেগেটিভিটিগুলি, এই অপরাশক্তি কোন দিক থেকে সক্রিয় হয়ে উঠতে পারে সেই সমস্ত বিষয় নিয়েই আমাদের আজকের ভিডিও। খেয়াল রাখতে হবে, বাংলাদেশের এই পরিবর্তনের জন্য মুখ্য সূচক গ্রহ কিন্তু ছিল দেবগ্রহ বৃহস্পতি। তারই সঙ্গে সঙ্গে মঙ্গল, শনি ইত্যাদি গ্রহের অ্যাক্টিভিটি সেটাও কিন্তু ছিল চোখে পড়ার মতো। কিন্তু এবার এই মুহূর্তে মীন রাশি অর্থাৎ বাংলাদেশকে সূচিত করে যে রাশি, নদীমাতৃক বাংলাদেশ, তাকে সূচিত করে এই মীন রাশি। তার 6th হাউসে অ্যাক্টিভ কেতু নিজের নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন। তারই সঙ্গে সঙ্গে মঙ্গলের দৃষ্টি সেটাও কিন্তু তার ওপরে থাকবে এবং সেটা কিন্তু অবশ্যই অষ্টম দৃষ্টি। তারই সঙ্গে সঙ্গে মঙ্গলের দৃষ্টিও কিন্তু তার ওপরে থাকবে এবং এই দৃষ্টি কিন্তু সপ্তম দৃষ্টি। তারপরেই আমরা দেখতে পাবো শনি মঙ্গল সহাবস্থান, রাহুর দৃষ্টি তার উপরে রয়েছে। এই সময় কিন্তু স্থিতাবস্থা বিঘ্নিত করবার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যেতেই পারে এবং শনিদেব এখানে সক্রিয় ভূমিকা গ্রহণ করবেন। মীন রাশিতে স্থিত শনিদেব তিনি যখন এই সক্রিয় ভূমিকা গ্রহণ করবেন এক্স্যাক্টলি মে মাসের পর থেকে, অর্থাৎ শনিদেব যখন রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন তখন থেকেই এই নেগেটিভিটি আমরা দেখতে পাবো। কিছু প্রাচীনপন্থী মানসিকতা যুক্ত মানুষ তারা কিন্তু এই ক্ষেত্রে সক্রিয় হয়ে উঠবেন, যাদেরকে নির্দেশ করে শনিদেব। এবং যখন শনিদেব এই রেবতী নক্ষত্রে থাকবেন তখন এই মানুষগুলির অ্যাক্টিভিটি লেভেল, এই মানুষগুলির চিন্তা ভাবনা, ক্রূরতা এগুলো কিন্তু অনেক অনেক বেশি। এই মানুষগুলি কিন্তু অনেক বেশি প্রশিক্ষিত, এই মানুষগুলি কিন্তু অনেক বেশি ধূর্ত এবং বেপরোয়া। সুতরাং বাংলাদেশে কিন্তু বেশ কিছু নেগেটিভ ইভেন্টসও তৈরি হতে পারে। খেয়াল রাখতে হবে, এই সময় কোনো রকম ধ্বংসাত্মক ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গেও কিন্তু এই সময় এই ধরনের ঘটনা ঘটতে পারে। কোনো ধ্বংসাত্মক ঘটনা, কোনো ধরনের বিস্ফোরণ, কোনো হিংসাত্মক ঘটনা, তার কারণে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা এই দুটি পাশাপাশি অঞ্চলে অবশ্যই রয়েছে। একটি রাজ্য, একটি দেশ, এই দুটি ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাগুলি রয়েছে এবং এদেরকে উৎসাহ দেবেন, কুমন্ত্রণা দেবেন কিছু অর্থোডক্স মেন্টালিটির নেতৃত্ব। এখানে কিন্তু বড় রকমের চক্রান্ত তার ইঙ্গিত পাওয়া যায়। যেই মুহূর্তে কেতুর ওপরে মঙ্গলের দৃষ্টি পড়েছে এরা কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠেছেন এবং এদেরকে অনুপ্রেরণা দেওয়া, এদেরকে উৎসাহ দেওয়া ব্যক্তিত্ব, বাহ্যিক শক্তি তারাও কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠেছে। খেয়াল রাখতে হবে, কেতু মঙ্গল কম্বিনেশন ইন্ডিকেট করে ষড়যন্ত্র, আর সেই কম্বিনেশনের একাদশে যখন বৃহস্পতি, তখন ষড়যন্ত্র সফল হওয়ার একটা মৃদু সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হয়। যারাই ষড়যন্ত্র করুক না কেন, যারাই এই অপরাশক্তিকে প্রশ্রয় দিক না কেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই জটিলতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদের কারণে কিন্তু সার্বজনীন শান্তি বিঘ্নিত হওয়ার একটা সম্ভাবনা, দেশকে আবার পেছনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা এটা দেখা যেতে পারে। আক্রান্ত হতে পারেন সাধারণ মানুষ। বড় বিপদ থেকে নিজেদেরকে মুক্ত রাখার জন্য প্রত্যেকটি মানুষ, প্রশাসন সহ প্রত্যেকটি মানুষকে সচেতন থাকতে হবে এবং আমার দেশ এই ফিলিংস এটা কিন্তু নিয়ে আসতে হবে। যাই হোক না কেন, এর সঙ্গে আরও বেশ কিছু নেগেটিভ ইভেন্টস আমরা দেখতে পাবো। তার মধ্যে প্রথম বিষয়টি হলো শিক্ষার উন্নয়ন এবং শিক্ষার খরচ দুটোই কিন্তু বেটার হতে দেখতে পাওয়া যাবে। উন্নয়ন যেমনভাবে হবে ঠিক তেমনভাবেই খরচও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। এই অতিরিক্ত খরচ কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণকে বেশ খানিকটা সমস্যায় ফেলতে পারে। দ্বিতীয় বিষয়টি হলো ঋণের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা। এটাও কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে একটা উগ্রতা সৃষ্টি করতে পারে এবং এই উগ্রতার ইম্প্যাক্ট পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এবং বর্তমানে এই যে নতুন সরকার গঠন হয়েছে, একের পর এক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। শ্রীমান তারেক রহমানের নেতৃত্বে এই সরকার সাকসেসফুল হবে এটা আমরা আশা করি। কিন্তু তারই সঙ্গে সঙ্গে বর্তমান পরিস্থিতিকে স্টেবল করবার জন্য যে টাকা পয়সার প্রয়োজন, অর্থনৈতিক স্টেবিলিটির প্রয়োজন, তার জন্য কিছু কঠিন সিদ্ধান্ত
যেটা সবসময় যে জনদরদি হবে তা কিন্তু নয়, সেটা নিতে হতে পারে সরকারকে। এবং সেই সিদ্ধান্তকে কাজে লাগিয়ে নেগেটিভ এনার্জিস যারা রয়েছেন, যারা অসামাজিক বা সাম্প্রদায়িক শক্তি রয়েছেন, তারা কিন্তু জটিলতা সৃষ্টি করবার একটা মানসিকতা পোষণ করবেন, অ্যাক্টিভলি পোষণ করবেন, এবং এদের কারণে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে অশান্তির বীজ বপন হতে দেখতে পাওয়া যাবে। এবং এদের যে আমরা অ্যাক্টিভিটিস দেখতে পাবো সেটি কিন্তু মূলত দক্ষিণ বাংলাদেশের দিকে বেশি দেখতে পাওয়া যাবে। এরই সঙ্গে সঙ্গে বাংলাদেশের যে সমস্ত অংশ সাধারণভাবে উষ্ণ প্রকৃতির বা যে সমস্ত অংশে জনঘনত্ব বেশি, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই অশান্তিগুলি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে বেশ কিছু চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে আরও কনসেন্ট্রেশন প্রত্যেকটি মানুষকে বাড়িয়ে তুলতে হবে। এবং এই সময় বাংলাদেশের মানুষদের মধ্যে একটা যাত্রাভিমান, তীব্র যাত্রাভিমান কাজ করবে। আমার দেশ, এই ফিলিংস, এটা নিয়ে আসতে হবে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের মধ্যে। এর সাথে সাথেই বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সাধারণভাবে বা কোনো রকম নেগেটিভ অ্যাক্টিভিটির কারণে তাদের কিন্তু মৃত্যুর সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। তার প্রভাব কিন্তু রাজনৈতিকভাবে পড়বে এবং বেশ ভালো রকম পড়তে চলেছে। তাই রাজনৈতিক এবং ক্ষমতাশালী সমাজকে অবশ্যই সচেতন হতে হবে। প্রত্যেকটি মানুষ যেমন এই পরিবর্তনের আনন্দ উপভোগ করছেন, প্রত্যেকটি মানুষ যেমন নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করছেন, ঠিক তেমনভাবেই প্রত্যেকটা মানুষকে নিজেদেরকে আরেকটু সচেতন রাখার চেষ্টাও করতে হবে। সুতরাং আরও একবার বলবো, পরিবর্তন কিন্তু বিভিন্ন দিক থেকে হচ্ছে। মানুষের মানসিকতার পরিবর্তন সেটাও তৈরি হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষরা নেগেটিভ, যারা সন্ত্রাসী, তারাও কিন্তু ভাবছেন, তারাও কিন্তু বেশ অ্যাক্টিভ। এই পরিবর্তনের সুযোগ কিন্তু তারাও নেবার চেষ্টা করবেন। আর এদের চেষ্টাকে ব্যর্থতায় রূপান্তরিত করা, এটা কিন্তু বর্তমান সরকারের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ। অন্যথায় কিন্তু এপ্রিল এবং মে 2026 বাংলাদেশে বড় নেগেটিভ ইভেন্ট ঘটতে পারে। তাতে যেমন মানুষ ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, সম্পত্তির ক্ষতি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু পুরোপুরি রয়েছে। তাই এই ধরনের যে কোনো বিপদকে আটকাবার জন্য বাংলাদেশের মানুষকে অতি সক্রিয় হয়ে উঠতে হবে। বাধা, বিপত্তি, সমস্যা, অস্থিরতা থাকতেই পারে, কিন্তু সাবধানতা এটাও অবশ্যই থাকতে হবে। নিজের জীবনে পরিবর্তন আনতে চাইলে রাষ্ট্রের পরিবর্তনকে স্থিতিশীল করে তুলতে হবে এবং রাষ্ট্র ব্যবস্থাকে তার থেকেও বেশি স্থিতিশীল করে তোলার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। না হলে কিন্তু পরিবর্তনের পজিটিভিটির সাথে সাথে নেগেটিভিটিও বাড়বে এবং এই নেগেটিভিটি আপনাদেরকে গ্রাস করতে পারে। তাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে যেমন শুভকামনা জানাবো, বাংলাদেশের এই নবনির্বাচিত সরকারকে যেমন অভিনন্দন জানাবো, ঠিক তেমনভাবেই এটাও বলবো, সাবধান বাংলাদেশ। প্রত্যেকটি মানুষকে নিজেদের মধ্যেই সাবধানতা অবলম্বন করতে হবে, ভ্রাতৃত্বভাব জাগিয়ে তুলতে হবে এবং নিজেদের উন্নতির চেষ্টা নিজেদেরকেই করতে হবে। তার জন্য যত রকম চিন্তা, নেগেটিভ চিন্তা, সাম্প্রদায়িক চিন্তা, একে অপরকে দমন করার চিন্তা, সেগুলোকে অবদমিত করতে হবে। নিজেদের চিন্তাকে নিজেদেরকেই অবদমিত করতে হবে। ভালো থাকবেন আপনারা, কারণ ভালো থাকতেই হবে, এগিয়ে যেতে হবে পরবর্তী প্রজন্মের স্বার্থে। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। প্রত্যেকের জন্য রইল অসীম শুভকামনা, নিরন্তর শুভকামনা। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। মা আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক বাংলাদেশের প্রত্যেকটি মানুষের উপর। নমস্কার।